আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করে এক ছোট ভাই ফোন দিছে বাইক কিনবে। তো এখন তাড়াহুড়ো করে সেই জায়গায় যাচ্ছি, বাইকের শোরুমে যাচ্ছি। নাকি বাইক কিনবে, তো দেখি কি বাইক কিনে। তো ইফতারের আগ দিয়ে বের হলাম আজকেও। বাইক কিনবে, ফোন দিছিল, যাইতে বললো, যাই দেখি। প্রত্যেকটা ছেলের জীবনে আসলে বাইক কেনাটা এটা একটা স্বপ্ন, প্রত্যেকটা ছেলের। একদিন যাবে, বাইক কিনবে, শোরুম থেকে বাইক নামাই নিয়ে আসবো। তো আসছে আজকে, ও অনেক দিন হয়েছে আসছে বাংলাদেশে, ও বাংলাদেশের বাইরে ছিল। আহ, আসছে, আসার পরে এখন হঠাৎ করে আজকে বলতেছে যে বাইক কিনবে। তো অলরেডি বাইক পছন্দ করে রাখছে, তো এখন শুধু পেমেন্ট করে বাইকটা নিয়ে নেবে। এখনই বলবো না কি বাইক কিনতেছে, একদম ডাইরেক্ট দেখাবো আপনাদের। তো ভিডিও দেখতে থাকেন। শহরে প্রচুর জ্যাম। যে বাইক চালানোর সময় আমি খুব একটা কথা বলি না, মানে কথা বলতে একটু আনইজি ফিল হয়। বাইক চালানোর সময় আসলে সবারই উচিত ফুল কনসেন্ট্রেশন রাস্তায় দেওয়া, নাহলে যে সামনে একটু আগে যেটা হইলো এরকম হবে, আইসে না কানে ফোন ধইরা, মানে চিন্তাই নাই সামনে কি আছে। তো এসে পড়েছি আমরা এই যে সুজুকির শোরুমের সামনে। সুজুকি বাইক নিবেন ছোট ভাই আমার, কাঙ্ক্ষিত ভাই। হ্যালো গাইস, তো আমরা বাইক কিনতে বাইক রেডি করতে করতে দেখা গেল যে আপনার হয়েছে ওই ইফতারের টাইম হয়ে গেছিলো। সো
সো এর জন্য আমরা আবার ব্যাক করলাম, যার যার বাসায় চলে গেলাম। এখন ইফতারি আর সার্ভিস সেন্টারে এসে পড়ছি আমরা। এখন বাইকের ডেলিভারিটা নিব। বাইক মানে বি অলমোস্ট ডান হয়ে গেছে গা। আগে গাড়ি তুলছে কাস্টমারের বিগাও পরে উঠো ছোট ভাই নিয়ে ফেলাইছে বাইক, টেস্ট রাইড দিয়ে আসি, দেখি কিরকম। টেস্ট রাইডের দরকার আছে। বাইকটা অনেক ছোট ছোট লাগে আমার কাছে, বাট টান অনেক বেশি। নতুন তো এখন টানা যাবে না আসলে, বাট স্মুথ আছে অনেক। ডুয়েল এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস। সো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগে ইনশাল্লাহ ট্রাই করব বাইকটা ভালো করে চালিয়ে একটু ভালোভাবে দেখার জন্য কীরকম এটার পারফরমেন্সটা। সো নেক্সট ব্লগে ইনশাল্লাহ এটার একটা ভালো ভিডিও থাকবে, সবাই দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার বাইক R15 B3 ইনডোর ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথমত বলতে, এই বাইকটা আমি কিনছিলাম সেকেন্ড হ্যান্ড, 1000 চলা। এই পর্যন্ত আমার এই বাইকটা 12,000-এর মতন রাইড করা হয়েছে। আজকে সেইটা নিয়ে ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, যে আমি এটা ইউজ করে কি কি পাইলাম আর কি কি ভালো দিক কি কি এটার আর খারাপ দিক। ফার্স্ট অফ অল চলেন এটা লুকস নিয়ে কিছু কথা বলি। সো মেইনলি আমার কাছে R15 সব থেকে বেস্ট লুকিং বাইক মনে হয়, কজ এর লুকস আমার কাছে সব থেকে বেশি পছন্দ। অনেকের অনেক রকম নিজস্ব মতামত থাকতে পারে, বাট আমার কাছে এটা বেস্ট লুকস অনুযায়ী, টপ ক্লাস। দেন আসি এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের দিকে কথা বললে আমরা বলতে পারি যে ফার্স্ট অফ অল আমাদের দুইটা জিনিস দেখা দরকার আছে, সেটা হচ্ছে গিয়ে এটার পাওয়ার আর আপনার কন্ট্রোলিং। আর পাওয়ারের ক্ষেত্রে R15 বেস্ট পাওয়ার, মোটামুটি যা আছে পারফেক্ট। আর কন্ট্রোলিং এর দিক থেকে চিন্তা করলে ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রোলিং বাইক অফ বাংলাদেশ। সো এই দুইটাই পারফরমেন্স এবং কন্ট্রোলিং R15 এ বেস্ট অফার করে, বিকজ অফ দ্য ডেল্টা ফ্রেম। এটার কন্ট্রোলিংটা অনেক চোস। আরো অনেক বাইক আছে বাংলাদেশে যেগুলা স্পিড কনসেন্ট্রেটেড, যেমন GSX-R, বাট কন্ট্রোলিং নাই, খুব একটা নাই। তো পারফরমেন্সের দিক থেকেও টপ ক্লাস। দেন আসি আমি মাইলেজ নিয়ে। আমি বাইকটা মাইলেজ সিটিতে আপনার 45, 40 to 45 পাই। আর
হাইওয়েতে গেলে মাইলেজটা আর একটু বেশি পাই, লাইক 50 ক্রস করে মাঝে মাঝে। এটা টোটালি ডিপেন্ড করে বাইকের মেইনটেনেন্সের উপর। বাইক যদি আমরা প্রপারলি মেনটেন করি তাহলে ভালো মাইলেজ পাওয়া সম্ভব। সো মাইলেজের দিক থেকে আমি স্যাটিসফাইড এই গাড়ি নিয়ে। দেন আসি এটার হচ্ছে মেইনটেনেন্স কস্ট। আমি বাইকটা অলমোস্ট 2 ইয়ার্স, 2.5 ইয়ার্স ধরে চালাইতেছি। সো মেইনটেনেন্স কস্ট আমার এই বাইকে আসলে ধরতে গেলে জাস্ট নাই বললেই চলে। অনেকেরই অনেক কমপ্লেন শুনছি যে ইন্দোনেশিয়ান R15 নাকি সকেট জাম্পার মানে শক অ্যাবজর্বারের অয়েল সেলটা ফাইটা যায়, বাট আমারটায় এটা এখন পর্যন্ত হয় নাই। 12,000 কিলোমিটার পর্যন্ত আমি রাইড করছি, আমার অয়েল সেল এখনো ইনটেক্ট। আর আরেকটা কমপ্লেন আছে যেটা হচ্ছে চেইন। চেইনটা নাকি লুজ হয়ে যায়। শুনছি যে অনেকেই বলে যে চেইনটা নাকি কিছুদিন পর পরই টাইট দিতে হয়, লুজ হয়ে যায়। সো আমার এরকম কোনো প্রবলেম আমি ফেস করি নাই। সো মেনটেনেন্স কস্টের মধ্যে আমার যেটা হয়েছে সেটা হয়েছে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়, আর এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়। এই 12,000 কিলোমিটারের মধ্যে আমি এটা কোনো সার্ভিসও দিইনি, কিছুই দিইনি, জাস্ট এই কাজগুলো করতাম। প্রপার টাইমে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতাম, এয়ার ফিল্টার আমি ক্লিন করি। সো এইগুলাই। তো মেনটেনেন্সের দিকে কস্ট একদমই টোটালি কস্ট এফিসিয়েন্ট। সো আনফরচুনেটলি আমার ক্যামেরার ব্যাটারিটা ডেড হয়ে গেছিল। সো এখন আবার ব্যাটারি চার্জ দিয়ে তারপরে এখন আবার ভিডিও করতেছি। সো নেক্সট আমরা যেটা বলতে পারি রিলায়েবিলিটি নিয়ে কথা বলতে পারি। রিলায়েবিলিটির দিক থেকে যদি চিন্তা করি তো বাইকের আমার এই বাইকটার ইয়ামাহা বাইকের রিলায়েবিলিটি অনেক বেটার, বেস্ট কোয়ালিটি ধরতে গেলে। কজ আপনার রিসেল ভ্যালু অনেক ভালো, কোয়ালিটি ইন্দোনেশিয়ান ভার্সনের কোয়ালিটিটা বেস্ট করতে। দেন আপনার হচ্ছে এই কি বলে পার্টসের প্রাইস অনেক কম তুলনামূলক। আর যে কয়েকটা স্পোর্টস বাইক আছে বাংলাদেশে সেগুলোর তুলনায় অনেক কম পার্টসের প্রাইস R15 এ। বিশেষ করে V3 আফটার মার্কেট অনেক পার্টস পাওয়া যায়। সো রিলায়েবিলিটির দিক থেকেও R15 বেস্ট। দেন আসি আমরা হচ্ছে গিয়া আহ, এটার ব্যাড সাইডস গুলা নিয়ে, খারাপ দিকগুলো। R15 এর প্রথম খারাপ দিক হচ্ছে সিটি রাইডে আর লং রাইডে আপনার, যেহেতু এটি স্পোর্টস বাইক, সো আপনার ব্যাক পেইন, শোল্ডার পেইন মাস্ট। R15 আমি এটা আর সিটিতে আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি বদার করে সেটা হচ্ছে আপনার ওভার হিটিং। আপনার কিছুক্ষণ ট্রাফিকের মধ্যে থাকলেই বাইকটা ওভারহিট হয়ে যাবে। সেকেন্ড খারাপ দিক হচ্ছে এর টায়ার। এর টায়ারে গ্রিপ খুবই কম। স্টক যে টায়ারটা আছে সেই টায়ারটা আসলে অতিরিক্ত স্কিড করে, যেহেতু ইন্দোনেশিয়ান ভার্সনটা ABS আসে না, নন ABS। তো যেটার গ্রিপ খুব একটা ভালো না। একটু বৃষ্টি হয়ে যায় IRC টায়ার, এটা সবাই অনেক ইউটিউবারই বলছে, আপনারা দেখতে পারেন। এটার আমি নিজে চালায় অভিজ্ঞতা থেকে বলতেছি অনেক স্কিড করে। হালকা একটু ব্রেক যদি আপনার এদিক সেদিক হয় স্কিড করবে। আমি অনেকবার অ্যাক্সিডেন্টের মতন, অলমোস্ট অ্যাক্সিডেন্ট করার থেকে বাইট আসছি, সিভিয়ার অ্যাক্সিডেন্ট থেকে বাইট আসছি। তো এর খারাপ দিক এটা যে এটা স্কিড করে অনেক। তো আপনারা যারা নেবেন অবশ্যই চেঞ্জ করে নেবেন, আমি চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো খারাপ দিকের মধ্যে এইটুকু ছিল, আর কোনো খারাপ দিক আমি এটার পাই নাই। তো অলমোস্ট আমার এই বাইকটা আমি 12,000 কিলোমিটার পর্যন্ত চালাইছি। 12,000 কিলোমিটার চালানিতে আমি যেটা বলতে পারি বেস্ট ভ্যালু ফর মানি বাইক R15 V3। আর এখন এটার প্রাইস মেবি 5,25,000 মতন হয়ে গেছে। আবার মাঝখানে কম ছিল তখন আমি কিনছিলাম, তো এখন আবার প্রাইসটা বাইরে গেছে। এখন আপনারা যদি নিতে চান আমি সাজেস্ট করব সেকেন্ড হ্যান্ডটা নিতে। সো
সো এই ছিল আমার R15 V3 ইনডোর ইউজার এক্সপিরিয়েন্স, শেয়ার করলাম আপনাদের সাথে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে। যাদের ভালো লাগছে ভিডিওটা, সবাই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts, obsession. I will not stop, no, I'm never second guessing. I got a God complex. Haters love to hate, but I never feel pressed. Got a lot on my plate, but I never get stressed. I'll take all the pressure like I make. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি বাইক নিয়ে চলে আসলাম। বাইকটি হচ্ছে লিফান KPR 150cc। এই বাইকটি হচ্ছে মূলত আমার বড় ভাইয়ের। তো আজকের ভিডিও এই বাইকটি নিয়ে হবে। আজকে এই বাইকটি নিয়ে একটা রিভিউ দেব। সো চলেন কথা না বাড়িয়ে রাইডিং স্টার্ট করি, লেটস গো। সো গাইজ, লিফান KPR এই বাইকটি এক কথায় বলতে গরিবের R15। আমাদের বাংলাদেশে চাইনিজ বাইক নিয়ে যে মানুষের একটা খারাপ ধারণা ছিল, সেই ধারণাটা প্রায় পুরোপুরি চেঞ্জ করে দিছে এই লিফান KPR। তাহলে চলুন আমরা আজকে এই রেভলিউশনারি বাইক নিয়ে কিছু কথা বলি, একটা রিভিউ দেই। সো লেটস গো। তাহলে চলুন গাইস, এর লুকস নিয়ে কিছু কথা বলি। লুকসের দিকে কথা বললে বাইকটি অনেক অ্যারোডাইনামিক একটি শেপ দেওয়া হয়েছে। এই বাইকটির লুকস এক কথায় সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো বেশি কিছু বলার নাই বাইকের লুকস নিয়ে। বাইকের লুকসটা আমার কাছে এমনি নিজের কাছে পার্সোনালি ভালো লাগে অনেক। এখন চলেন পারফরমেন্স নিয়ে কিছু কথা বলি। সো এর পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, এই বাইকটিতে ইউজ করা হয়েছে লিকুইড কোল 149cc একটি ইঞ্জিন। তার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.8 bhp অ্যাট 8500 rpm, আর ম্যাক্স টর্ক হচ্ছে 14 Nm at 6500 rpm। এর টপ স্পিড কোম্পানি ক্লেম করে 140 km/h, বাট অন রোড আপনারা টপ স্পিড পাবেন 130 থেকে 35-এর মতো। পারফরমেন্সের দিক থেকে বাইকটা আসলে বলতে ভালো একটা পাওয়ারফুল বাইক, বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ব্রেকিং নিয়ে কথা বলি, ব্রেকিং নিয়ে বলতে গেলে বাইকে ব্রেকিং খুব একটা যে ভালো তা না। সামনে পিছনে ডুয়েল ডিস্ক, মানে পিছনে সামনে দুইটাই ডিস্ক ব্রেক, তাও এর বাইকের
ওয়েট ডিস্ট্রিবিউশন, তারপরে কন্ট্রোলিং, এইসব মিলিয়ে। আর হার্ড টায়ারগুলো একটু শক্ত, এর জন্য এর ব্রেকিংটা অত ভালো না। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব একটা ভালো না এই বাইকের, কারণ সামনের একটু ওয়েট বেশি, যার কারণে কন্ট্রোলিংয়েও বাইকটি তেমন একটা কনফিডেন্স পাওয়া যায় না। যদিও রাইডিং কমফোর্টের কথা চিন্তা করতে গেলে বাইকের হ্যান্ডেলটা আপরাইট হওয়াতে এর রাইডিং কমফোর্ট মোটামুটি ভালোই আছে। সো ওভারঅল বাইক আপনার বাজেটের কথা চিন্তা করলে, বাইকের যে প্রাইস, সেই প্রাইসের কথা চিন্তা করলে বাইকটা যে জিনিস অফার করে খুব একটা যে খারাপ তা না। এই প্রাইস রেঞ্জে আপনারা এর থেকে বেশি আসলে আশাও করা যায় না। তো এখন আসি এর কিছু খারাপ দিক নেই। এর খারাপ দিকের মধ্যে কয়েকটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এর রিলায়েবিলিটি আর মেনটেনেন্স কস্টটা একটু খারাপ। মানে আপনার এই বাইকটা যেহেতু চাইনিজ একটা বাইক, সো এর আফটার মার্কেট যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আপনার বাইরে পাওয়া একটু টাফ। রাসেল ইন্ডাস্ট্রিজ মানে শোরুম ছাড়া বাইকের পার্টসগুলো পাওয়া যায় না খুব একটা। তো মেইনটেনেন্সের দিক থেকেও এটার অবস্থা খুব একটা ভালো না। যদিও আবারও একই কথা, সেটা হচ্ছে আপনার প্রাইসের কথা চিন্তা করতে হবে, মাথায় আপনার প্রাইসটা রাখতে হবে। এই বাইকটার প্রাইস যখন প্রথম বের হয় তখন এই বাইকটার প্রাইস ছিল হচ্ছে আপনার 2 লাখের আশেপাশে। তো 2 লাখের আশেপাশে আপনি একটা স্পোর্টস বাইক আসলে সব ফিচার্স আপনাকে দিবে না। আমরা এই বাইকে যা যা আছে সব কিছু মিলে বাইকটা প্রাইস অনুযায়ী আমার কাছে ভালো একটা অপশন মনে হয়। তো আপনারা, আশা করি আপনাদের এই ইনফরমেশন বা ভিডিওটা ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সটে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous. Is the world honestly burning? That's all I'm learning. Hope that we can make a turn and start reversing. All our minds and put the work in. We got some work, man. I started to do. I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through. Gotta get through this
this life is a nuisance, tie up some loose ends. I try to be human, find a solution, my evolution. A place like this, it didn't exist, we made it like this. So you can go pick the bad or the good, got a glass half wish. I know, it's easier to hide than just to lay low. Not everyone in life has got a halo. I'm standing in the red inside a payphone. Just wanna break, no, I'm not gonna give in. Take a last shot, Michael J. Win. No, I'm not a robot, I'm in my own skin. Never get lost when thoughts pull you in. I miss the old you, we died with a purpose. All the energy around me felt nervous, scared I would pop out fast to the surface. Had to cut it off before you made me worthless. Torn apart, I've been torn and scarred. I had a given art, but now I'm thinking smart. I'm keeping up my guard, I'm hiding every card. A royal flush of bluff, you never know what's hard. With a back to the mat, gonna see where I'm at. I'ma fight like I'm mad, I'ma be something that they can never be me. Nice try, but they'll see I achieve everything while they stay salty. I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিও হচ্ছে অল অ্যাবাউট সুজুকি জিক্সার কার্বোরেটর ভার্সন। দুইটা আছে ছোট ভাইয়ের, দুইটা ছোট ভাই এদের বাইক। তো আজকে এটার রিভিউ দিব ইনশাল্লাহ। তো বেশি কথা বলবো না, লেটস গো। যাই বাইক চালাইতে চালাইতে বাইকের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কিছু কথা বলি। চলেন, লেটস গো। চলেন রাইড করি। স্পিডোমিটারটা অলমোস্ট কিছুটা আপনার জিএসএক্সআর এর মতনই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্ট অফ অল বাইক নিয়ে কথা বলতে গেলে প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বাইকের লুকস। বাইকের লুকসটা অস্থির একটা লুকস দিছে। কমিউটার বাইকের মধ্যে বেস্ট লুকিং বাইক ধরতে গেলে বেশিরভাগই স্টুডেন্টদের পছন্দের বাইক এটা। তারপর লুকসের পর যদি আমরা বলি তাহলে এটার পারফরমেন্স নিয়ে বলা যায় যে পারফরমেন্সটা অ্যাভারেজ। এই সেগমেন্টের বাইকের মধ্যে অ্যাভারেজ একটা পারফরমেন্স এটা। টর্ক এবং হর্স পাওয়ার সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই আমার, তো এগুলা গুগলে পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। বাট টর্ক মোটামুটি ভালোই আছে বাইকের টর্কটা যথেষ্ট ভালো। পিক আপ দেওয়ার সাথে সাথে পুল করে তো টর্ক আছে মোটামুটি ভালোই। আর টপ এন্ডেও মোটামুটি অ্যাভারেজ এই সেগমেন্টের মধ্যে। আপনার 4B থেকে 4Bর পরে এক্স ব্লেডের পরে যদি কোনোটা থাকে সেটা হচ্ছে আপনার জিক্সার। এরপর যদি কথা বলি এর রিলায়েবিলিটি, সুজুকির বাইকের রিলায়েবিলিটি বলার মতন কিছু নাই, কারণ সুজুকি, ইয়ামাহা, জাপানি যে বাইকগুলো আছে এইগুলোর রিলায়েবিলিটি অনেক ভালো। আর মেনটেনেন্স কস্ট এটার তুলনামূলক সুজুকির অন্যান্য ব্র্যান্ডের থেকে সুজুকির আপনার মেনটেনেন্স কস্ট একটু বেশি, কারণ এর মানে আপনার পার্টস, আফটার মার্কেটের পার্টসগুলো আছে সেইগুলো আসলে একটু প্রাইস বেশি হালকা অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। তো বাইকের কমফোর্ট নিয়ে যদি কথা বলি, বাইকের কমফোর্টের দিক থেকে কথা বললে বাইকটা বেশ কমফোর্টেবল। অনেকেই বলে যে এটা FZ ভার্সন 2 থেকেও বেশি কমফোর্টেবল চালাইতে। আমিও মনে করি জিনিসটা, কারণ যেহেতু সিট হাইটটা একটু বেশি, তো যারা একটু টল আছে, লম্বা যারা, তাদের বাইকটা রাইড করতে একটু বেশি ভালো লাগবে, যেহেতু এটার সিট হাইট একটু বেশি।
তো তাও আসলে আপনার ওই এফজেড এফজেড তো কমফোর্ট কিং, এফজেড এর সাথে তুলনা দিয়ে লাভ নাই। তাও আমরা মাঝে মাঝে দেই, আমরা বাঙালি দিয়ে থাকি দুই রকম জিনিস। তো গাইস, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, তো ক্যামেরা বক্সের ভিতরে ঢুকাইয়ে তারপরে ভিডিও করতে হবে এখন। তো আমরা এটাকে প্রচুর বাতাস, তো সব দিক একটু সমস্যা হতে পারে, তো তার জন্য সরি, বাট কিছু করার নাই। তো এখন হচ্ছে গিয়ে কমফোর্ট নিয়ে কথা বলতেছিলাম, চার্জ শেষ হয়ে গেছে। তো এখন লাস্ট আছে হচ্ছে গিয়ে এর প্রাইস এবং এর ফুয়েল কনজাম্পশনটা ছোট ভাইদের কাছে জিজ্ঞেস করলাম, তারা বললো যে বাইকের ফুয়েল কনজাম্পশন অ্যাভারেজ আপনার 35 থেকে 40-এর মতন পাওয়া যায় অ্যাভারেজে। তো ফুয়েল কনজাম্পশন ধরতে গেলে এই সেগমেন্টে মোটামুটি ভালোই আছে। এরপর আসি হচ্ছে গিয়ে এর প্রাইস নিয়ে। এই সেগমেন্টের বাইকের মধ্যে এর প্রাইসটা সব থেকে বেশি হাই। কার্বোরেটর ভার্সন যেটা, সেটার প্রাইস হচ্ছে 2,43,000, আর যেটা এফআই ভার্সন সেটার প্রাইস হচ্ছে গিয়ে 2,63,000-65,000 এরকম ভ্যারি করে। তো একটু প্রাইস বেশি এই প্রাইস সেগমেন্টের মধ্যে, মানে এই সেগমেন্টের যে বাইক এর যে আর অন্যান্য কম্পিটিটর আছে তার মধ্যে এর প্রাইস সব থেকে বেশি। তো প্রাইসের দিক থেকে চিন্তা করলে সুজুকির বাইকের প্রাইস একটু বেশি, জিএসএক্সআর বাদে জিএসএক্সআর এর প্রাইসটা কম ওই সেগমেন্ট অনুযায়ী, স্পোর্টস সেগমেন্ট অনুযায়ী। তো এই পর্যন্তই, আর তো কিছু বলার নাই, নিজের মতন করে একটা রিভিউ দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, কারণ অলমোস্ট অন্ধকার হয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। নেক্সট নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। টুডেজ ব্লগ ইজ অল অ্যাবাউট বিরিয়ানি মুড়ি ভর্তা। আসলে আজকে ব্লগটা ফার্স্টে শুরু করে দিছি, বাট ভয়েস দিতে মনে নাই, সো ভয়েস ওভার দিতে হচ্ছে এখন। তো আজকে একটু চিন্তা ভাবনা করলাম যে অনেক তো মোটো ব্লগিং করলাম, তো আজকে একটা নতুন কিছু করি, ফুড ব্লগিং করি। আমার এই ইউটিউব চ্যানেল খোলার আগে থেকে আমার ফুড ব্লগিং করার অনেক ইচ্ছা ছিল, তো আজকে ভাবলাম যে একটা ফুড ব্লগিং করে ফেলি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো দেখেন। মুড়িটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিরিয়ানির মশলা দিয়ে মনে হয় মুরগিটা রান্না করা হয়েছে, টেস্ট ভালো। তার মধ্যে একটু বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। বেরেস্তা এক এক জায়গায় এক এক রকম কথা বলে, মানে পেঁয়াজটা ভেজে দিয়ে দেওয়া হয়েছে,
অনেকগুলা মাংস আছে, একটু খাইয়ে দেখি আপনি। মাংসের পিসগুলো অনেক সুন্দর, কোনো বড় বড় পিজি আছে। আলহামদুলিল্লাহ অনেক মাংস দেওয়া হয়েছে। এই যে মাংস আরো আছে এই জায়গায় অনেকগুলা, 60 টাকার মধ্যে এর থেকে ভালো আর কি আশা করা যায়। এখন মুরগির দাম অনেক, এখন কিছু দিচ্ছে মামা, তার মানে এই না যে ক্যামেরা দেখে দিচ্ছে এরকম না, মামা সবসময় বেশি দেয়। আমরা এই জায়গায় এসে খাই। মামার দোকানটা হলো ক্যাপসুলের অপোজিট পাশে, রাস্তার এই পাশে। কি? পুরান ঢাকা চক বাজারের মুড়ি ভর্তা মামার দোকানের নাম। আপনারা সবাই আসবেন। তো কথা না বাড়ায় এখন খাই, পরে দেখা হবে। এতক্ষণ সাথে রিভিউ দিল, এখন আমি দেখতেছি কিরকম অবস্থা। এই জায়গায় অনেক ভিড়ের জন্য আসলে এভাবে কথা বলা যায় না। তাও দেখতেছি প্রাইস 60 টাকা। 60 টাকার মধ্যে আসলে অনেকগুলো মুরগির পিস আছে। তো মুরগির পিস অনুযায়ী এখন মুরগির দাম অনেক বেশি, সেই অনুযায়ী 60 টাকায় যে পিসগুলো দিচ্ছে মুরগির যে কয়টা, আলহামদুলিল্লাহ ভালো। টেস্টটাও মাশাআল্লাহ খুব ভালো। আমরা অনেক আগে থেকে খাইতাম, কিন্তু মামা হঠাৎ করে চলে গেছিল, ঢাকা চলে গেছিল, পুরান ঢাকা। তো এখন আবার আসছে, ব্যাক করছে। তো আইসা দোকানের নাম দিছে পুরান ঢাকা চক বাজারের মুড়ি ভর্তা। তো আসলে আমি পুরান ঢাকার মুড়ি ভর্তা খাইনি, এবার টেস্ট খাওয়ার পরে যে টেস্ট পাচ্ছি মনে হচ্ছে যে বেস্ট। এরকম টেস্ট আগে কখনো পাইনি কোনো মুড়ি ভর্তা। তো আপনারা যারা টাঙ্গাইল আছেন তারা এসে চেক করতে পারেন। এগুলো হচ্ছে আপনার টাউন প্রাইমারি যে স্কুলটা আছে তার পাশে। তো আসবেন, এসে চেক করে যাবেন, টেস্ট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস মুড়ি খাইলাম 60 টাকায়, বিরিয়ানি মুড়ি ভর্তা, অস্থির মজা ছিল মুড়িটা, আসলে বলার নাই। মামা এর আগে নর্মাল মুড়ি বেচতো, সেটাও জোর ছিল। এখন তো নতুন আবিষ্কার নিয়ে আসছে। আসলে মাংসটা বিরিয়ানি মশলা দিয়ে রান্না করা, তো তারপরে আবার বেরেস্তা দেওয়া, এর জন্য মানে ফুল বিরিয়ানি একটা ফ্লেভার আছে। তো চলেন বাকি কথা রাইড করতে করতে বলি। খাওয়া দাওয়া হইলো, এখন একটু বাইপাসে যেয়ে বসি। বাইপাসে যেয়ে বসে প্রচুর ভিড় রাস্তায়, তো একটু খোলামেলা জায়গায় যাই, তারপরে কথাবার্তা বলবো। ঠিক আছে ছোটু, লেটস গো। গাইস পুলিশ সেই লেভেলে বাইক ধরতেছে, হ্যাঁ ধরতেছে, এর আগেও ধরছে, একটু আগেই চেক করে গেছি। ওই যে ওই পাশে দুইজন আছিল না, সেই ধরছে, আর সেও আগে ধরছে। ওই জায়গায় দুইজন আছিল না, সারাদিন গাড়ি দেখ আমার ও বাইসা গেল রে, আমারে দাবার কইছে গা, ওরে ছাইরে দিছে। আরে কপাল মানুষের, আসলে আমার জন্য অনেক মানুষের কপাল খুইলা যায় গা, এটা কোনো ব্যাপার না। দেখ যদি যার কপালটা খুইলা গেছে, সে যদি ভিডিওটা দেখা থাকেন তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব মেরে দেন, কমেন্টও করে দেন। কত মানুষের কপাল খুলে দিলাম, আমার কপালটাই খুললো না, খালি দুঃখ।
তো যাই বাইপাস যাই বসি, তারপরে কথা বলি। তো এক্সট্রিমলি সরি গাইস, আজকে ব্লগটা এন্ডিং করার কথা মনে ছিল না, সো আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম করার চেষ্টা করছি, মোটো ব্লগ থেকে বের হয়ে ফুড ব্লগিং। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে তো একটা লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, নেক্সটে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এখন কোনটা খাচ্ছ দেখি? পুদিনা টক। পুদিনা টক খাও। একটু করে তুমি তো খাইতে পারো না ফুচকা, তুমি কি ফুচকা খাই রিভিউ দিবে? কেমন? এটার কোনো ফিল পাইতেছি। আর একটু নাও। নরমাল ভাই, শুনো টেস্ট পাইতেছি না। আমি খাবো নাগা, ঠিক আছে? অনেকে নাগা খেয়ে দুর্বল, আমি নাগা খেয়ে সবল, ঠিক আছে? নাগা ভাইয়া, और কোন নাগা নিব? কোন নাগা নিয়ে নাগা সস ডালতাছি, ঠিক আছে? কেমন ঝাল নাটক? জাল আছে, কিন্তু আমি পর্যাপ্ত ডাল খাইতে পারি দেখে আমার কাছে জাল লাগতেছে না। কিন্তু অনেকে নেক্সট মিষ্টি টক খাও। মিষ্টি টক অলমোস্ট এই জায়গায় 6টা টক আছে, এক একজনের টেস্ট এক এক রকম, ঠিক আছে? এক একজন এক এক রকম জিনিস খাইতে পছন্দ করেন। একটু করে এখন আমি মিষ্টি টকটা টেস্ট করছি। গুড, অনেক ভালো আছে। এখন আমি অনেক খাইলাম, শাহি ভাই টেস্ট করবে। বেশি দুনিয়া তো বেশি বেশি না নিলে পুরো বাড়ি মাছ লাগছে।
প্রচুর টক মানে টকটা প্রচুর দেখি তো মিক্সার করে দেন তো এর ভিতরেই পরে নিয়ে নিয়ে খেতে পারো সরিষা টক আনকমন সবগুলাই ভাই দিতে আছে সেম টক কিন্তু একটু স্বাদ আছে আর তেঁতুল টক এটা তুমি টেস্ট করো না এটা আমি টেস্ট করে দেখি সেইটা বড় কথা নয়, সাফি ভাইকে এখন নাগা সস মানে নাগা টক টেস্ট করাবো, পর্যাপ্ত জাল। সাফি ভাই আবার মূলত জাল খাইতে পারে না, সাফি ভাইয়ের রিয়াকশনটা কিরকম হয় দেখা যায়। নাগা আমার ভাই একটা ভরপুর জাল দিয়ে একটা নাগা টক দিয়ে বানাই দাও, আমি টেস্ট করি। তোমার ঝাল লাগে, আমার কেন লাগে না? নারায় না ম্যাম আগে বলতে দেয়নি আমি প্রচুর জাল খাইতে পারি। এর থেকে বড় কথা হলো আমি আমার বাসার সব থেকে কম জাল খাই, ঠিক আছে? একটা জিনিস দেখাও সবাই রে, নাগা টকটা খুব বেশি নাগা টক ঝাল ছিল অনেক। এখানে অলমোস্ট 6টা টক মিলে 7 নাম্বার হইছে। আর ছাদে দিয়ে ককটেল তো মুখ মেরে খেয়ে ফেলবে না সবাই দেখেন। না না, এটাই চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জ এটাই, ছাদে দিয়ে খেয়ে ফেলবে। আরে ভাই এনে তো 1 2 3 আগে ভাই স্মেলটা একটু আমি গ্রহণ করে নিই। ভালো ভালো স্বাস্থ্যকর অনেক। তুমি ভাই আমার খেয়ে ফেলো। বিপদে ফেলাই দিলা। খেয়ে ফেলো খেয়ে ফেলো। কেমন রিঅ্যাকশন কেমন? আমার একটু পানির নেশা লাগছিল, ওই পানির স্বাদটা মিটে গেছে। ও। তো গাইস আমরা পানিপুরি খেয়ে ওই জায়গা থেকে চলে আসছি রিয়াদ ভাইয়ের শোরুমের এই জায়গায়। ওই জায়গায় আমরা ভিডিও করতেছিলাম, তাই অনেক লোকজন জড়ো হয়ে গেছিল, মানে ক্যামেরা দেখে আনইজি ফিল করতেছিলাম। তারপরে চলে আসছি, আর আমরা যে পানিপুরিটা খাইছি সবগুলা এভারেজ ছিল, আহামরি কিছু ছিল না। এক কথা হইছে গিয়া নরমাল মানে এভারেজ ছিল। যেগুলা টকগুলা সবগুলা টকই ছিল, জাস্ট ওই সরিষার মধ্যে একটু ঝাঁজ ছিল আর নাগার মধ্যে একটু ঝাল ছিল। আর মিষ্টিটা ও খাইছে, ও জানে হয়তো বা মিষ্টি ছিল। মিষ্টিটা মিষ্টি ছিল। হ্যাঁ তাহলে ঠিক আছে, মিষ্টিটা মিষ্টি ছিল, কিন্তু আহামরি যে একদম নতুন কিছু পাম। 6টা টক ছিল সব মিলে। সব মিলে 6টা টক ছিল। হ্যাঁ, তো আমরা দোকানে কিনতে যা খাই ওইগুলাই, মানে এমনি নর্মালি যেগুলা পাওয়া যায় সেগুলাই। তো এখন আসছি রিয়াদের এই জায়গায়, আসছি, ওর সাথে একটু কথাবার্তা বলবো, আড্ডা দেবো। আমার বড় ভাই এই জায়গায় আছে, সব এই জায়গায় থাকি। তো এখন এই জায়গা থেকে কিছুক্ষণ ওর সাথে আড্ডা দিয়ে বাসায় চলে যাবো। আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। নেক্সট নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত কেউ কিন্তু ভাই সাবস্ক্রাইব করবেন না, অনলি ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন না কিন্তু, খালি ভিডিও দেখবেন, ঠিক আছে? না ভাই, সাবস্ক্রাইব করেন, আপনারা ভালো মানুষ অনেক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল।
তো আজকের ব্লগ হচ্ছে আমরা গতকাল রাতে বাণিজ্য মেলায় গিয়েছিলাম টাঙ্গাইলে ডিস্ট্রিক্ট মাঠে এই বাণিজ্য মেলাটা হচ্ছে। তো চলুন আপনাদের একটু বাণিজ্য মেলায় কি কি আছে ঘুরে ঘুরে দেখাই। লেটস গো। এখানে আমরা বাণিজ্য মেলায় ঢোকার জন্য টিকিট নিয়ে নিচ্ছি, পার পারসন টিকিট 30 টাকা করে। টিকিট নিয়ে আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি অনেক মানুষ আসছে। আমরা চলেন একটু বাণিজ্য মেলাটা ঘুরে দেখি, আপনাদেরও দেখাই কি কি আছে, কি কি স্টল আছে বাণিজ্য মেলায় এবং কোন কোন জিনিস উঠছে। লেটস গো। ঢুকে প্রথম স্টল দেখলাম ইলেকট্রনিক্সের স্টল, যেখানে ছিল আপনার টিভি, দেন এয়ার কুলার, ফ্রিজ, তারপর ছিল হচ্ছে মাইক্রোওয়েভ, এইসব অনেক ধরনের ইলেকট্রনিক্যাল ইকুইপমেন্টস যেগুলো আপনাদের বাসায় কাজে লাগে সেইগুলো ছিল। নেক্সট আমরা একটা সুন্দর তান্দুরি চায়ের স্টল দেখি, যেখানে অনেক রকমের চা বানানো হচ্ছিল। ঠিক তার পাশেই ছিল বাচ্চাদের জন্য ওয়াটার রাইডিং এর ব্যবস্থা। বাচ্চারা সুন্দর পানির উপরে খেলা করছিল, গাড়ি চালাচ্ছিল। দেন একটু সামনে যেয়ে দেখি একটি বড় ফুচকার স্টল, তার পাশে ছিল যে স্টল যেখানে বাচ্চাদের অনেক খেলনা ছিল, খেলনা আইটেম স্টল ছিল এটা। আমরা শুক্রবারে গিয়েছিলাম, এর জন্য একটু ভিড় বেশি ছিল, অনেক মানুষ আসছিল ছুটির দিন দেখে বাণিজ্য মেলা ঘোরার জন্য। তো আমরা সবগুলো স্টলই একটু একটু করে ঘুরে দেখছি। নেক্সট আমরা যে স্টলটা দেখছিলাম, এই স্টলটা ছিল হচ্ছে কি আপনার বাচ্চাদের আইটেম এবং মেয়েদের অনেকগুলো অর্নামেন্টসের আইটেম, যেমন ব্যাগ ছিল, চুড়ি ছিল, অনেকগুলো মেকআপ আইটেম ছিল, অনেক কিছুই ছিল মেয়েদের জন্য অনেক কম প্রাইসে। এই স্টলটার সামনেই ছিল একটি মিষ্টির স্টল। এরপর এই স্টলটি ছিল একটি কুকারিস আইটেম স্টল। এটা ছিল মেয়েদের একটি প্রসাধনী স্টল। ঠিক তার পাশেই ছিল মেয়েদের মেকআপের স্টল, হেভেন ফর গার্লস। এই স্টলটি ছিল মূলত ব্যাগ এবং মেয়েদের টুকটাক অর্নামেন্টস এবং বাচ্চাদের জন্য টেডি বিয়ার, এই সব জিনিসের স্টল ছিল এটা। এখানে অনেক রকমের টেডি বিয়ার ছিল, তারপর ওই ব্যাগ ছিল অনেক রকমের, যদিও এগুলো সব বাংলা ব্যাগ। টুকটাক মেকআপ আইটেমসও ছিল এই স্টলে, মানে ইন টোটাল অনেক রকমের জিনিসই ছিল। নেক্সট এই স্টলটি ছিল প্লাস্টিকের আইটেমস, দেন আপনার হাঁড়ি পাতিল এইসবের স্টল। অনেক তো স্টল দেখলেন, এখন চলেন দেখায় বাচ্চাদের জন্য কি কি আছে খেলার জন্য। ফার্স্ট যে খেলার ছিল সেটা হচ্ছে ট্র্যাম্পোলিনে আমরা 50 টাকা টিকিট কেটে উঠে গেলাম লাফালাফি করার জন্য। দেখি কিভাবে আমাদের লাফালাফি করলাম আমরা।
নেক্সট যে আইটেমটা ছিল খেলার জন্য সেটা ছিল চিলড্রেন্স কিংডম, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে বাউন্সি ক্যাসেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আমরা যাব এখন। এটাই যে আমরা কিছুক্ষণ খেলাধুলা করব। চলেন দেখি কিভাবে আমরা ঢুকলাম এবং কিভাবে আমরা স্লাইড করলাম। তো আমরা বাউন্সি ক্যাসেলে স্লাইডিং করে চলে গেলাম কার রাইডিংয়ে। কার রাইডিংয়ে যে আমরা কার রাইডিং করলাম, দেখেন আমরা কার রাইডিং করতেছি। ও সরি, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে কোনটার টিকিটের প্রাইস কত ছিল। বাউন্সি ক্যাসেলের টিকিটের প্রাইস ছিল 100 টাকা। কার রাইডিং যেটা, এটারও টিকিটের প্রাইস ছিল 100 টাকা। কার রাইডিং শেষ করে তারপর আমরা চলে গেলাম ড্রাগনস ব্রিথ, এই বিস্কিটটা খেতে, যেটা ছিল অ্যাকচুয়ালি মামা ওয়েফারের মধ্যে লিকুইড নাইট্রোজেন দেওয়া। তো ড্রাগনস ব্রিথ খাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে সুইংয়ে, দোলনায়। দোলনায় যে আমরা বসে পড়লাম, দোলনা চালানো শুরু হবে। দোলনায় আমরা দোল খাবো এখন।
খাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে চলে যাওয়ার সময় দেখলাম কিছু খাবারের আইটেম, চকলেটস, দেন ড্রাই ফ্রুটস, পপকর্নস, এইসবের আইটেমসের একটা স্টল দিছে। সো এখান থেকে আমরা কিছু কেনাকাটি করলাম, চকলেট, চুইংগাম, দেন আমরা বেরিয়ে চলে আসলাম। এখন আমরা চলে যাব, লাস্ট একটা শট নিচ্ছি। এখন আমরা এখান থেকে বের হয়ে বাসায় চলে যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। নেক্সট টাইম নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো, আরও এন্টারটেইনিং একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। সো সবাই সাথে থাকুন এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন।